This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, হ্যাপি নিউ ইয়ার। রাত ৮টায় ঠোঁটকাটা প্রত্যেক দিনের মতো হাজির থাকবে পাক্কা ১ ঘন্টা। শুরুতেই বলি কি, চেতনা ফিরুক। ২০২৫-এর প্রথম দিনে আর কি চাওয়া যায়? ফিরে আসুক ৩ বছরের চেতনাও। ১০ দিন ধরে জমের সঙ্গে ওর টানাটানি চলছিল। দেখুন, যখন আজ ঠোঁটকাটা শুরু করব তার একটু আগে খবর এলো উদ্ধার করা গেছে ছোট্ট চেতনাকে। রাজস্থানের কোটপুতলির ছোট্ট মেয়েটা ৭০০ ফিট গভীর খাদে পড়ে গিয়েছিল। ১০ দিন ধরে ওই খাদে ছিল। সেই থেকে একটা টানেল তৈরির চেষ্টা চলছিল ওকে ঘিরে, যেখান দিয়ে ওকে নিরাপদে তুলে আনা যায়। ১০ দিনের মাথায় জওয়ানরা বললেন চেতনাকে স্পট করা গিয়েছে। তখন সকাল, উদ্ধারের অপেক্ষা। সন্ধে খবর এলো উদ্ধার করা গিয়েছে ছোট্ট মেয়েটিকে। প্রাণটুকু যেন শরীরে থাকে, সকলের প্রার্থনা এইটুকুই, চেতনা ফিরে আসুক। মনে প্রাণে চাই, শুধু ওই ৩ বছরের একরত্তি শরীরটাই নয়, যে শরীর এখন অচেতন হয়ে আছে শুধু সেই শরীরে নয়। চেতনা ফিরে আসুক প্রতিটি মানুষের, নেতাদেরও। দিনভর ভোট রাজনীতির প্যাঁচ কষা নেতারা মানুষের কথাও ভাবুন। চলুন, বছরের প্রথম দিন কে কতটা চেতনার উদাহরণ দিলেন একবার ঝালিয়ে নি। আজই তো জলমাপার দিন। ঘুরিয়ে দুনিয়ার লাট্টু ভগবান হারিয়েছে লেত্তি। সলিল চৌধুরীর কথায় সুরে গেয়েছিলেন মান্না দে, আর ছবির নাম একদিন রাত্রে। তবে নতুন বছরের প্রথম দিনে রাজনীতি নতুন করে পাক খেল আজ সকালে। ১ জানুয়ারি কি? তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। দল এখন ধারে ভারে অনেক বড়। লোকসভায় ৪২-এ ২৯, এবার নজরে ২৬-এর বিধানসভা। লড়াই খুব সোজা হবে কি? অত কিম দলের প্রতিষ্ঠা দিবসে বললেন রাজ্য সভাপতি। ২৮তম প্রতিষ্ঠা দিবসে নিশ্চিতভাবে ২-৪টি কথা বলব। ২৭তম প্রতিষ্ঠা দিবস। আজকে জেনারেশনকে জানতে হবে, বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় একটা তার জীবন কাহিনী বিশ্লেষণ করলে একটা ইতিহাস। প্রকৃত সিপিএম এর বিরুদ্ধে লড়াই এই বাংলায় একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সিপিএম এর বিরুদ্ধে লড়াই শুরু করেছেন। একটা সময় ছিল ৮-এর দশক ৯-এর দশকে উত্তাল করে দিয়ে বাংলার অকপটে মানুষের কাছে পৌঁছেছেন। তিনি নিশ্চিতভাবে বাংলার মানুষের সার্বিক উন্নয়নের জন্য এবং তার চেয়েও বড় কথা পাহারাদারের মতো পৌঁছেছেন বাংলার মানুষের কাছে। সেইখান থেকে দাঁড়িয়ে একমাত্র তৃণমূল তখন হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মন্ত্রিত্বকে ত্যাগ করে দিয়ে লড়াইয়ের ব্রত নিয়েছিলেন যে সিপিএম হাটাও বাংলা বাঁচাও, সিপিএম হাটাও বাংলা বাঁচাও। বাংলার মাটিতে যেমন যত সময় গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়েছে এবং আজকের মাটিতে দাঁড়িয়ে বাংলার সর্বস্তরের মানুষ দুহাত তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছে। এই কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেস পাওয়ারে এসছে, শুধু মানুষের আশীর্বাদ নিয়ে এসছে। তারই পরিপ্রেক্ষিতে সংসদীয় গণতন্ত্রের রীতিনীতি মেনে মমতা বন্দ্যোপাধ্যায় 3টে টার্মের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার কাণ্ডারি হয়েছে। তৃণমূল কংগ্রেস মানে মানুষের সেবা। আমাকে নেত্রী বলেছিলেন, আমাদের যে জন্মদিন, আমাদের যে প্রতিষ্ঠা দিবস পালন, সেটা মানুষের সেবার মধ্যে দিয়ে হোক। এবং মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশিত পথে চলে ৭৩টি প্রকল্পের যেন সমস্ত প্রান্তিক মানুষ থেকে শুরু করে শহুরে মানুষরা তার পরিষেবা পায়, তার প্রচেষ্টা চালাতে হবে। কি বুঝলেন?
দুই নেতার কথায় মমতা মমতা মমতা, মানে 26-2025 পুরোটা মমতাময়। এই যে সাজানো বাগান তৃণমূল কংগ্রেসের, এই বাগান পুরোটাই মমতা ছন্দে চলবে। মোদ্দা কথা তো এটাই। দলের প্রতিষ্ঠা দিনে শুভেচ্ছা বার্তা দিলেন এদিকে অভিষেক ব্যানার্জিও। দলের কোট আনকোট নাম্বার 2 শুভেচ্ছা পত্রে একা অভিষেক ব্যানার্জি। মমতা ব্যানার্জি তৃণমূল নেত্রী, তার ছবি নেই তো। এদিকে দলের দুই নেতা শুরুতেই শোনালাম মমতা নাম জপছেন, অভিষেকের শুভেচ্ছা বার্তায় মমতা নেই। আর কি, বছরের শুরুতেই হয়ে গেল জল্পনা। কেন? দেখুন, একের পরই তো 2 আসে, আর রাজনীতির নিয়মে 2 নম্বরই আগামীর 1 নম্বর, তাই না? মানে অবভিয়াস চয়েস। তৃণমূলের অন্দরে এ নিয়ে কোনো দ্বিমত আছে নাকি? সেই নাম্বার 2 পোস্ট করলেন, সেখানে 1 নম্বর নেই। যতটুকু সামর্থ্য রয়েছে, আমার যতটুকু এখতিয়ার রয়েছে, আমার যতটুকু ক্ষমতা রয়েছে, সাংগঠনিক শক্তি রয়েছে, আমি সব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াবো। এতে দ্বিমত কোথায়? তিনি যে নাম্বার 2 সে কথা সেদিনও বুঝিয়ে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুঝিয়েছিলেন সেই নিজের কেন্দ্র ডায়মন্ড হারবারেরই পৈলানে দাঁড়িয়ে। আর নতুন বছরের প্রথম দিন দলের প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছাপত্রে অভিষেক ব্যানার্জি একা। অথচ অন্যবার তো এমন হয় না, প্রতিবারই তো অভিষেক ব্যানার্জির পোস্টে তৃণমূল নেত্রীর ছবি থাকে। তাহলে এর মধ্যেই বর্ষশেষের দিন এক্স মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন দলের কোট আনকোট নাম্বার 2। প্রয়োজনে দেব মোরা 1 নদী রক্ত, হোক না পথের বাঁধা প্রস্তুর শক্ত, অবিরাম লড়াইয়ের চির সংঘর্ষে একদিন সে পাহাড় টলবেই, জনতার সংগ্রাম চলবেই। জনতার সংগ্রাম চলবেই। আর রাজনীতির প্রথমে 31শে ডিসেম্বর ভিডিও পোস্ট, আর তারপর শুভেচ্ছা পত্রে অভিষেক ব্যানার্জি একা। প্রশ্ন তো এখানেই উঠল। আমি এটা একেবারেই বলতে পারবো না, হয়তো ওনার বিভিন্ন কর্মসূচি যেগুলো ছিল সেগুলো একটা সংকলন প্রকাশ করেছেন। আজকের সবার সাথে অন্যান্য সভার একটা পার্থক্য রয়েছে। প্রতিবারই ডিসেম্বরে লড়াই শুরু হয়, ফেব্রুয়ারির মধ্যে বসন্ত আসার মতো দলেও বসন্ত চলে আসে, পিসি ভাইপো এক হয়ে যান। তাদের মধ্যে মুষল পর্ব শুরু হবেই হবে। তাদের মধ্যে এই অন্তদ্বন্দ্ব আগামী দিনে আরও রক্তাক্ত হবে, আরও নৃশংস হবে, আরও নিষ্ঠুর হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যদি হিম্মত থাকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যদি শক্তি থাকে, তাহলে উনি তৃণমূল কংগ্রেস থেকে তার চেয়ারম্যান মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করে দল এবং সরকার দুটোরই হ্রাস নেবেন। তাহলে ভিডিও থেকে শুভেচ্ছাপত্র, অভিষেক ব্যানার্জি একা। রাজনীতির চোখে তো লাগবে বটেই। নিশ্চিতভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিষ্ঠাতা, তৃণমূল কংগ্রেসের মুখ, আবেগ, সম্পদ মমতা বন্দ্যোপাধ্যায়। আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনিও সংগঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে আমার মনে হয় এটা বিষয়টা এদিক থেকে বিচার করার কোনো জায়গা নেই। কুণাল বাবুর শেষ কথাটা আমি আপনাদের স্মরণ করাতে চাইব, ভালো করে শুনেছেন তো? অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সংগঠনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য। অভিষেক সদস্য খুব গুরুত্বপূর্ণ। দেখুন, সাংবাদিক বৈঠকে বসলে এক নিঃশ্বাসে দুজনের নাম নিতেন কুণাল ঘোষ। বলতেন মমতা ব্যানার্জির নেতৃত্বে আর অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে। আজ সেই কুণাল বাবুর কথায় সেই সুর ছিল, অথচ গুনে গুনে ঠিক 1 বছর আগে যান 1 জানুয়ারি গতবারের ঝাঁপিয়ে পড়েছিলেন। সেদিনও সুব্রত বক্সী বলেছিলেন, আর সেই বক্তব্য খণ্ডন করতে ময়দানে নেমেছিলেন কুণাল ঘোষ। সাংবাদিক বৈঠক করতে হয়েছিল তাকে, মনে করাবো। এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করেন, নিশ্চিতভাবে আমার ধারণা তিনি লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না। অকারণ প্রবীণ নবীন এসব না তুলে মমতাদি মাথার উপর আছে, অভিষেককে তার পরের জায়গাটা সুস্থভাবে দলটা চালাতে দিন। আর 1 বছর পর কুণাল বাবুর মুখে সেদিনের সেই সুর কই? নিশ্চিতভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় তার
প্রতিষ্ঠাতা তৃণমূল কংগ্রেসের মুখ, আবেগ, সম্পদ মমতা বন্দ্যোপাধ্যায়। আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কারণ প্রবীণ নবীন এসব না তুলে মমতাদি মাথার উপর আছে, অভিষেককে তার পরের জায়গাটা সুস্থভাবে দলটা চালাতে দিন। তিনিও সংগঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফলে আমার মনে হয় এটা বিষয়টা এই দিক থেকে বিচার করার কোনো জায়গা নেই। এক বছরে সুর বদলে গেল, আবার বদলে গেল ছবিটাও। তৃণমূলের পতাকা কার হাতে থাকবে, তৃণমূল নামক প্রাইভেট লিমিটেড কোম্পানির কে চেয়ারম্যান হবে, কে ম্যানেজিং ডিরেক্টর হবে, পিঠে ভাগে ভাগাভাগির কি রফা হবে, সেই নিয়ে লড়াই চলছে। এ তো কোনো বৈচারিক লড়াই নয়, আদর্শগত লড়াই নয়। গত সপ্তাহে সুব্রত বক্সী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি বৈঠক হয়েছে, দীর্ঘ সেই বৈঠক। দলের নেতাদের সঙ্গে দলের নেতাদের দেখা হবে, শীর্ষ নেতারা বৈঠক করবেন, এটা স্বাভাবিক ব্যাপার। এ নিয়ে কোনো মন্তব্যের কোনো প্রশ্নই ওঠে না। টাকা পয়সার লড়াই আর হচ্ছে ক্ষমতা দখলের লড়াই। তো এই লড়াই পিসি ভাইপোর লড়াই হোক। আমরা 25 সালটা দেখি যে ভাইপো যে শপথ নিয়েছেন সেই শপথ অনুযায়ী তিনি পিসিকে উৎখাত করতে পারেন কিনা রাজনৈতিকভাবে। তাহলে কি একটা সমাধানের ইঙ্গিত কিছু তৈরি হচ্ছে? আমাদের দলে এসব সমাধানের প্রশ্ন আসছে কেন? সমস্যাটা কোথায়? যেখানে পুরোদস্তু তৃণমূল কংগ্রেস এক এবং ঐক্যবদ্ধ একটা বৃহৎ পরিবার, এত বড় দল। তাহলে এত বড় দলে কোথাও কি ঠোকাঠুকি লেগেছে? রাজনীতির চলতি হাওয়ায় অনেক কথাই তো ভাসছে। এটা দেখুন, আপনি এই যে কথাটা বলছেন, এটার কোনো ইয়ে নেই। গল্পের বাজারের গল্প কথায় একজন মেয়রের কাছে, একজন সিনিয়র মিনিস্টারের কাছে আপনি এর রিয়াকশান চাইতে পারেন না। আপনার কাছে কোনো প্রমাণ নেই, আপনার কাছে এটার কোনো সত্যতা নেই। একটা বাজারের গল্প, সেটা নিয়ে আপনি রিয়াকশান চাইলে এই রিয়াকশান দিতে পারি না। ফিরহাদ হাকিম কোনটা বাজারের গল্প বললেন, তার কাছে কি জানতে চাওয়া হয়েছিল বুঝতে পেরেছেন? আমি বলে দিচ্ছি আরো ভালো করে। ফিরহাদ হাকিমকে প্রশ্ন করা হয়েছিল রাজ্যে কি নতুন কোনো রাজনৈতিক দল আসছে এবং সেটা তৃণমূলের, মানে তৃণমূল ভেঙে। নির্বাচন কমিশনে অলরেডি একটি আবেদন জমা পড়েছে। কি বলবেন ফিরহাদ হাকিম? তারই উত্তর শুনলেন। প্রশ্ন, রহস্য, কৌতূহল থেকেই গেল। রাজ্যে কি আরো একটা দল? কে করবেন? অলিরও কথা শুনে বকুল হাসে। দেখুন, জোড়া ফুলে অলি আর বকুলের সম্পর্ক কেমন। দলের নেতাদের মুখে সেখানে হাসি থাকে কি? এই যেমন ধরুন আরাবুল আর শওকত জোড়া ফুলের এই অলি আর বকুলের খবর দলের উঁচু তলাও নিশ্চিতভাবে জানেন, রাখেন। আজ দলের প্রতিষ্ঠা দিবসেও সেই জন্যই বার্তা দিতে হলো রাজ্য সভাপতিকে। আমার যেমন অনুরোধও থাকবে, তেমনি বাংলার মানুষকে আমাদের সুযোগ দেওয়ার জন্য সবচেয়ে যারা সহকর্মীরা আছেন তাদেরকে বলবো, নিশ্চিতভাবে মানুষের বাড়ি বাড়ি গিয়ে এই পরিষেবা প্রদান আপনারা করে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে সার্থকতা ব্যাখ্যা করবেন। দলের রাজ্য সভাপতি বার্তা দিলেন আর গ্রামে গ্রামে সেই বার্তা রটে গেল, কিন্তু ভাঙড় সে কথা কানে নিল না। মানে আরাবুল আর শওকত মোল্লা রাজ্য সভাপতির বার্তাটা শুনল না, আর শুনলেও কানের ভিতর দিয়ে মরমে পশিল না। নতুন বছরের প্রথম দিনে ভাঙড়ই সে কথা বলতে পারবে। তৃণমূলের প্রতিষ্ঠা দিবস আর দলীয় পতাকা উত্তোলনে গিয়েই আক্রান্ত আরাবুল ইসলাম হাতিশালার ওয়াড়িতে। এখন বলার কিছু নেই, এখন প্রতিষ্ঠা দিবস হোক, যে যা পারে করুক, যে যা পারে করুক, যে যা পারে করুক, যে যা পারে করুক নাম করেননি, তবে নিশানায় শওকত মোল্লার অনুগামীরা। দলীয় পতাকা উত্তোলন ঘিরেও আরাবুল বনাম শওকত কোন্দল প্রকাশ্যে। ভগবানপুর অঞ্চল, তারপরে বেওতা 2। সেই বেওতা 2 এর ওয়ারি গ্রামে যখন পতাকা উত্তোলনের জন্য আরাবুল ইসলাম যায়, ঠিক তখনই তার গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছড়া হয়, আর সেই ইটের আঘাতেই কার্যত ভেঙে গেছে একাধিক গাড়ি ভাঙল। রাস্তা আটকে দুপক্ষ মারামারিতেও জড়ালো। পরিস্থিতি সামলাতে লাঠি হাতেই নামতে হলো পুলিশকে। শওকত মোল্লা এটা তো এটা একটা কালচার হয়ে দাঁড়িয়েছে। এখানে তৃণমূল কংগ্রেসের মধ্যে কোনো গোষ্ঠী নেই, আর আরাবুল কোনো পার্টির কোনো পদে কোনো জায়গাতে নেই, ফলে এখানে আবার গোষ্ঠীটা আসছে কি করে? দলের প্রতিষ্ঠা দিবসেও শওকত বনাম আরাবুল, দুই নেতা সৌজন্যে আগামীর সিঁদুরে মেঘ দেখল ভাঙড়। আবার নতুন বছরের প্রথম দিনেও আমার ফ্ল্যাগ তোলা হয়ে গেছে, আমরা গাড়িতে উঠেছি,
আমার গাড়ি পিছনে ছিল, সেই গাড়ির উপরে ওরা আক্রমণ করেছে। আমি তো সে গাড়িতে ছিলাম না, ওরা সবাই জানে যে আমি সামনের গাড়িতে আছি, দেখেও তারা আমার গাড়িটা ভেঙে খবরের শিরোনামে আসতে চাইছে শওকত মোল্লা। এখানে 2024-এ তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঐক্যবদ্ধ লড়াই করেছে, তারাই গোটা ভাঙড় জুড়ে কাজ করছে। যারা 2021 সালে কেউ কেউ দলটাকে বিরোধীদের কাছে সঁপে দিয়েছিল, আজকে তাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসকে তুলনা করে লাভ নেই। দুজনে একই দলের, একজন ক্যানিং পূর্বের বিধায়ক, অন্যজন ভাঙড় 2 পঞ্চায়েত সমিতির সভাপতি, আর দুজনেই রণং দেহি, একে অন্যের বিরুদ্ধে। কাঁটায় কাঁটায় অস্বস্তি, বছর পয়লাতেই জোড়া ফুলে। শিয়ালদা স্টেশনের ওপর দিয়ে ঢিল মারলে যার মাথায় পড়বে সেই তৃণমূল কংগ্রেস করে। সুতরাং আমি বলবো না যে তৃণমূল কংগ্রেস যারা করছে তারা গঙ্গা জলে চান করে এসছে। এগুলো আসলে তৃণমূলের মুষল পর্বের দিকে ইঙ্গিত করে। তৃণমূল কংগ্রেস দলটা ফাইলেরিয়ান গ্রোথে ভরে গিয়েছে এবং এমন সব লোকজন নিয়ে পৃথুল হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। সারা বাংলা জুড়ে এই অন্তত প্রকট থেকে প্রকটতর হবে। এ তৃণমূল দল এইভাবেই তাদের যে অপরাধ, তাদের যে পাপ, তাদের যে দুর্নীতি, সেই দুর্নীতির পাপের অতল গহ্বরে তৃণমূল এইভাবে নিমজ্জিত হবে। তৃণমূল কংগ্রেসের সৃষ্টির মধ্যেই ধ্বংসের বীজ লুকিয়েছিল, নাহলে তো রাষ্ট্রবিজ্ঞান মিথ্যা হয়ে যাবে। আর যখন চলে যাওয়ার সময় তো বেলা শেষে এরকম একটু হবে। কোথাও বিচ্ছিন্ন কারোর সঙ্গে কোনো মতপার্থক্য থাকলে সেটা নেতৃত্ব দেখে নেবেন, এগুলো কোনো বড় ব্যাপার না। এত বড় দল, এত বড় পরিবার, কোথায় কার সঙ্গে কি হয়েছে সেগুলো যদি আদৌ কিসের জন্য কিছু হয় সে তখন দেখা যাবে। যারা তাদের সমাজবিরোধী কার্যকলাপের মাধ্যমে তারাই এখন তৃণমূলের চালিকা শক্তি, তারা তৃণমূলের চেয়ারের পায়া। তাদেরকে বাদও দিতে পারবে না তৃণমূল, আবার তাদেরকে রাখতে গেলে এই ধরনের ঘটনা কনস্ট্যান্টলি ঘটবে। যারা দুজন বোমাবাজি করছে তারা মাটি চেনে এবং তারা জানে দলের ভবিষ্যৎটা কি। নাও অর নেভার, যা কিছু লুটতে হবে এই মুহূর্তে, বেশি দিন আর হাতে সময় নেই। মাথা গরম মানুষ আছে, তাদেরও বোঝাতে হবে। অসৎ মানুষ আছে, তাদের থেকেও সতর্ক থাকতে হবে। নেতৃত্ব সেদিন সন্দেশখালিতে বললেন যে বাজে লোকেদের ডাকলে যাবেন না। সুতরাং এগুলো হচ্ছে ইঙ্গিত যে খারাপ মানুষকে ত্যাগ করুন, সত্যিকারের ভালো মানুষের পাশে থাকুন। এক ভাঙড়ে রক্ষে নেই, রয়েছে নানুর। দেখুন, কেষ্টমণ্ডলের আদি বাড়ি নানুরের হাটসেরান্দি গ্রামে। সেই নানুরের বাসিন্দা ফয়জুল হক ওরফে কাজল শেখ। আর আজ নতুন বছরের প্রথম দিনে রূপোর মুকুট উঠল কাজলের মাথায়। সেই নানুরে দাঁড়িয়েই প্রতিবার দলের প্রতিষ্ঠার দিনে মিলন মেলা হয় নানুরে। সেই অনুষ্ঠানেই মুকুট পরিয়ে বরণ করা হয় জেলা সভাপতিকে। এতদিন তাই রীতি। এবছর জেলা সভাধিপতি কাজলকে মুকুট পরানো হলো। অথচ সেই নানুরের আদিবাসিন্দা কেষ্টমণ্ডলও এখন জেলায়। তবে মুকুট উঠল কাজলের মাথায়। বুঝলেন রাজনীতির নানুর কানেকশন? রাজনীতির নানুরে মধ্যমণি কাজল শেখ। রূপোর মুকুটে নেতা বরণ নানুরের। 750 গ্রামের রূপোর মুকুট। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে প্রতি বছরই নানুরের বাসাপাড়ায় মিলন মেলার আয়োজন করে দলীয় নেতৃত্ব। এবার সেই মিলন মেলায় মধ্যমণি কাজল। অথচ 3 বছর আগে ছবিটা অন্য ছিল। 2022 সাল। তখন মেলার দায়িত্বে অনুব্রত ঘনিষ্ঠ নেতা কেরিম খান। সেদিন তিনি কেষ্টমণ্ডলকে বরণ করে নেন রূপোর মুকুটে। আর 3 বছর পর মাথা বদল করলো সেই মুকুট। রাজনীতি না নাগরদোলার মতো, কখন হুশ করে কে ওপরে উঠে যাবে, নিজের অজান্তেই কখন একেবারে নিচে চলে আসবে তারা নিজেরাই জানে না। একেবারে ওই পাপেটের খেলার মতো। আজ বছর পয়লার দিনে বার্তাটা খুব স্পষ্ট করলেন দলের 2 প্রবীণ নেতা। দুজনেই মমতা ব্যানার্জির অতি ঘনিষ্ঠ। সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম। দুজনের মুখেই মমতার জয়গান। দুজনেই বার্তা দিলেন দুর্নীতিগ্রস্তদের দলে কোনো জায়গা নেই। কাজল শেখ এ কথাই তো বললেন নানুরে গিয়ে। আচ্ছা, কার কথা বললেন কাজল? নাম নেননি কারোর। তবে জেল মুক্তির পর কেষ্টমণ্ডল এখন জেলায়। তাকেই নিশানা করলেন কি?
দেখুন, কেষ্টমণ্ডলের জেল যাত্রার পর দলে চড়চড় করে উঠে এসেছিলেন কাজল শেখ। মঙ্গলকোটের পর্যবেক্ষকের দায়িত্ব পান। মঙ্গলবার সেই মঙ্গলকোটেই যান কেষ্টমণ্ডল। দেবী যোগাদ্দা মন্দিরে পুজো দিলেন কেষ্টমণ্ডল, সঙ্গে মেয়ে সুকন্যাও ছিলেন। সেখানে পুজো দিয়েছেন দুজনেই। ছবি মণ্ডল কাশ্যপ গোত্র, সুকন্যা মণ্ডল কাশ্যপ গোত্র, অনুব্রত মণ্ডল, আর একটা অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি। শুনলেন শেষ কথাগুলো? পুজো দিলেন দেবী যোগাদ্দার সামনে। নিজেদের নামগোত্র বলার পর মমতা ব্যানার্জির সঙ্গে অভিষেক ব্যানার্জি তারা যেন ভালো থাকেন। বছর পয়লায় পুজো দিয়ে বললেন কেষ্টমণ্ডল। রাজনীতি আর কারে কয়? এই তো সেদিন মঙ্গলকোটে গিয়েছিলেন কাজল শেখও দলের কর্মসূচিতে। সেদিনও প্রশ্নটা করা হয়েছিল কাজলকে। শুনুন। আবার যে অঞ্চল তিনটা দেখতেন আর কি, কেতুগ্রাম, আউসগ্রাম অঞ্চল নয়, তিনটে ব্লক বিধানসভা, হ্যাঁ বিধানসভা দেখতেন আর কি, সেগুলো কি আবার আসবেন উনি? বলার ক্ষমতা আমার নেই। রাজ্য নেতৃত্ব মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন, জীবন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন। ওদের কাছে প্রশ্নগুলো করা উচিত। এই প্রশ্ন মঙ্গলে গেলেন কেষ্টমণ্ডল, তাকেও একই প্রশ্ন করা হলো। শুনুন উত্তর। আমি অশেষ ধন্যবাদ জানাই মঙ্গলকোটের মানুষকে, এবং মঙ্গলকোটের মাটি খুব শক্ত মাটি, চিন্তা করার দরকার নেই। বিধানসভা ভোটে 47,000 লিড দিয়েছে অপূর্বদা, এর তার আগে 22,000। আপনি এখন বলছেন আরো দুগুণ দেবেন। 100 বার অচলের সংগঠন আছে, এখানকার মঙ্গলকোটের মানুষ অচলের সঙ্গে আছে, কোনো অসুবিধা হবে না। আর এমনিতে যেভাবে পর্যবেক্ষক ছিলেন, যেভাবে অভিভাবকত্ব করেছেন মঙ্গলকোট, কেতুগ্রাম এবং আউসগ্রামের, সেক্ষেত্রে সেইভাবেই থাকবো। শরীর ভালো আছে। চাঙ্গা কেষ্টমণ্ডল, শরীর ভালো আছে, মন তার চেয়েও ভালো। রিপোর্টার প্রশ্ন করলেন যেখানে আপনি আগে দায়িত্বে ছিলেন, মানে বাড়তি দায়িত্ব ছিল মঙ্গলকোট, কেতুগ্রাম, এখন কাজল শেখের দায়িত্বে সেগুলো। কেষ্টমণ্ডল অবলীলায় ক্যামেরার সামনে বললেন, আমি দেখছি, আমি থাকবো। এত কনফিডেন্সের রাজ? ওই যে কালীঘাটের মিটিং এর পরও তো কেষ্টমণ্ডল বলেছিলেন কোর কমিটির চেয়ারম্যান তাকেই নাকি করেছেন মমতা ব্যানার্জি। তবে কেষ্টমণ্ডলের সেই দাবির পরে কিন্তু কোনো রিজয়েন্ডার দেয়নি তৃণমূল কংগ্রেস। ফলে কেষ্টর দাবি মান্যতা পেল কি? একটার পর একটা কনফিডেন্সের নজির কেষ্টমণ্ডল দেখাচ্ছেন কি করে? আর কি করেই বা কাজল শেখ মাথায় মুকুট পরে কেষ্টমণ্ডলকে নাম না করে বিধে চলেছেন? তাহলে ডিভাইড অ্যান্ড রুল। তৃণমূল কংগ্রেস কি বীরভূমে এই পলিসিতেই এগোতে চায়? কাউকে ফেলা যাবে না, কাউকে একলা ক্ষমতাও দেওয়া যাবে না। রাজনীতির খেলা জটিল খেলা। তবে রাজনীতির খেলার মধ্যে এবার আপনাদের জিনাতের কথা বলি। আমি জানি আপনারাও জানতে চান, আমিও জানতে চাই জিনাত কেমন আছে। বাংলার আলিপুরের হাসপাতালে, পশু হাসপাতালে তাকে আনা হয়েছিল ওই বাঁকুড়ার জঙ্গল থেকে খাঁচাবন্দি করে। তারপর কেমন আছে জিনাত? শিমলিপালে তো তাকে নিয়ে যাওয়া হয়েছে। বাংলার জেলা কাঁপিয়ে ওড়িশার ঘরে ফিরেছে বাঘিনী জিনাত। বর্তমানে ঠিকানা তার শিমলিপাল টাইগার রিজার্ভ, যেখান থেকে পালিয়েছিল জিনাত। সেখানে নতুন বছরের প্রথম দিন না, খোশ মেজাজেই দেখা গেছে। জিনাত বাঘিনী বেশ হাসি খুশি বছরের প্রথম দিনটায় শিমলিপালে, যেখান থেকে পালিয়েছিল বলেই খবর। এবং শিমলিপাল তার পছন্দ হয়নি এই প্রশ্নটা ছিল, কারণ আন্ধেরি, মহারাষ্ট্রের আন্ধেরি থেকে শিমলিপালের জঙ্গলে আনা হয়েছিল জিনাতকে। সেখান থেকেই জিনাত পালিয়ে বাংলায় চলে আসে। তারপর এই জেলা ও জেলা, মোট 3টে জেলা কাঁপিয়ে আবার শিমলিপালে। কখনো ছোট্ট পুলের জলে নেমে খেলতে দেখা গেছে আজ তাকে, কখনো এনক্লোজারে ছুটে বেড়াতে দেখা গিয়েছে জিনাতকে। জিনাতের এখন আর কোনো সমস্যা নেই, সে শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ, জানিয়েছেন শিমলিপাল টাইগার রিজার্ভের কর্মীরা। গতকাল রাতেই তাকে শিমলিপালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় আলিপুর পশু হাসপাতাল থেকে বের করে, এবং জিনাত ভালো আছে এটাই স্বস্তির খবর। কারণ পরের পর অনেকগুলো ঘুমপাড়ানি গুলি দিতে হয়েছিল জিনাতকে, কারণ একটা দুটো গুলিতে কাবু করা যাচ্ছিল না। পরপর 4টে গুলি খেয়ে কেমন থাকবে জিনাত, এই একটা চিন্তা ছিলই। আপাতত জিনাত
ভালো আছে।